আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ সুন্দর এবং ভালো আছো। আমার পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের অর্থাৎ জ্যামিতির গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা জেনে নিব। আজকে এই দশম অধ্যায়ের যে আলোচনাগুলো আছে, দশম অধ্যায়ের আলোচনাগুলো হলো চতুর্ভুজ সংক্রান্ত। আর তোমরা সকলেই জানো, ক্লাসে আলোচনা করা হয়েছে এই দশম অধ্যায় থেকে তোমাদেরকে 2 সেট প্রশ্ন আনসার করতে হয়, যার মার্ক হলো 12। অর্থাৎ এখান থেকে তোমাকে 2টি জ্যামিতি আনসার করতে হয়, চিত্র অঙ্কন করতে হয় আর বৈশিষ্ট্য লিখতে হয়। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো তোমার আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এই সংক্রান্ত বা এগুলোই প্রতি বছরই এসে থাকে। তোমাদের পিএসসি পরীক্ষায় সবচেয়ে মজার বিষয়, এই আয়ত আর বর্গ থেকে একটা আসে, সামুদ্রিক রম্বস থেকে একটা আসে, আর হলো বৃত্ত আসে। তা তোমাদেরকে আজকে এই জ্যামিতির এই বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আর পঞ্চম শ্রেণীতে লাইভে খুব কম থাকে, এটা মানে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, কারণ গত যে লেকচারগুলো যারা দিয়েছে দেখলাম লাইভে মাত্র 4-5 জন থাকে। আচ্ছা, যাই হোক, তোমরা পরবর্তীতে আশা করি এই যেহেতু এটা রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস রেকর্ড হয়ে থাকে, তোমরা পরবর্তীতে দেখে নেবে আশা করি। তো আমরা আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। চতুর্ভুজ কাকে বলে? প্রথমেই চতুর্ভুজ দিয়ে শুরু করব, কারণ যেহেতু এই দশম অধ্যায় আমাদের চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা। আমরা জানি যে চতুর্ভুজ হলো 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ যে আকৃতি বা সীমাবদ্ধ যে চিত্র, সীমাবদ্ধ যে শেপ, তাকে বলা হয় চতুর্ভুজ। আর এই চতুর্ভুজটির দেখো, এই চতুর্ভুজটির 4টি যে রেখাংশ আছে, মনে করো এই এবিসিডি একটি চতুর্ভুজ, একটা চতুর্ভুজেরই একটা পার্ট। এই চতুর্ভুজের 4টি রেখাংশ, এখানে একটি রেখাংশ, 2টি, 3টি, 4টি। এই চতুর্ভুজের 4টি রেখাংশকে কিন্তু চতুর্ভুজটির বাহু বলা হয়। এখন দেখো, এই চতুর্ভুজের কর্ণ বলতে কি বোঝায়? তোমাদের কর্ণ সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর, অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় ওই চতুর্ভুজটির জন্য কর্ণ। মনে করো একটি চতুর্ভুজ, এটার নাম দিয়ে আমরা DEF জি দিলাম। তাহলে এই চতুর্ভুজটির ই বিন্দুর জন্য বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে জি। এই 2 বিন্দুর যে সংযোজক রেখাংশ আছে, এই সংযোজক রেখাংশকে বলা হবে এই চতুর্ভুজটির জন্য কর্ণ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই আয়ত সম্পর্কে জেনে নিব। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমানও হইতে হবে, সমান্তরালও হইতে হবে, তাহলে সেই চতুর্ভুজটিকে তুমি আয়ত বলতে পারবে। এখানে দেখো এবিসিডি একটি আয়ত। এই আয়ত ক্ষেত্রটির এবি বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই সিডি বাহুর দৈর্ঘ্য ততটুকু। আবার এই বিসি বাহুর যতটুকু লম্বা, দৈর্ঘ্য বা লেন্থ,
এই এডি বাহুর দৈর্ঘ্য ততটুকু, অর্থাৎ এডি বাহুর দৈর্ঘ্য ততটুকুই হবে। অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ হবে সমকোণ হইতে হবে, 90 ডিগ্রি করে হতে হবে। এই কোণের মানও 90 ডিগ্রি, তোমার এইখানের মানও 90 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের মানও হলো 90 ডিগ্রি। ঠিক আছে, যে চতুর্ভুজের তোমার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজটিকে বলা হবে আয়ত। সমান এবং সমান্তরাল মধ্যে কিন্তু পার্থক্য আছে। সমান, মনে করো এই এবি বাহুর দৈর্ঘ্য যতটুকু, সিডি বাহুর দৈর্ঘ্য ততটুকু, এরা সমান। সমান্তরাল বলতে কি বোঝায়? যে সমান্তরাল হলো, মনে করো আমার এই দুই হাতের মাঝখানে দূরত্ব সর্বদাই সমান যদি থাকে, অর্থাৎ এই দুই হাত যদি সমানভাবে চলতে থাকে এবং সর্বদাই মাঝখানের দূরত্ব যদি সমান হয় তাহলে বলতে পারবো আমরা এই দুই হাত এরা পরস্পর সমান্তরাল। অর্থাৎ মনে করো দুইটি রেখা, এই একটি রেখা আর এই আরেকটি রেখা, এরা সোজা পথে চলতেছে। চলার সময় এদের মাঝখানের দূরত্ব সর্বদাই সমান, এরা কখনো একে অপরের সাথে মিলিত হবে না, ছেদ করবে না। তাহলে আমরা এই দুটি রেখাকে পরস্পর সমান্তরাল বলতে পারবো। আশা করি সমান্তরাল বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই আয়তক্ষেত্রটির জন্য বা এই আয়তের জন্য তোমাকে যে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে এবং যে বৈশিষ্ট্যগুলো তোমাকে আনসার করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এবং লিখে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি তোমাদেরকে প্রায়ই ক্লাসে বলেছি তোমরা যে বৈশিষ্ট্যগুলো লিখবে, যে বৈশিষ্ট্যগুলো আয়তের, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। তোমরা কি করো, যে বৈশিষ্ট্য লিখে দাও যে আয়তের 4টি বাহু আছে, 4টি কোণ আছে, এদের কর্ণ আছে। আসলেও কিন্তু এগুলো আয়তের বৈশিষ্ট্য না। আমি বলতেছি এইগুলো আয়তের বৈশিষ্ট্য না। আমি মানুষ, আমার 2টি হাত আছে, 2টি কান আছে, 2টি চোখ আছে, এটা কিন্তু আমার জন্য এটা বৈশিষ্ট্য নয়। দিস ইজ নট মাই ক্যারেক্টার। এটা আমার বৈশিষ্ট্য না, এটা আমার গুণ না। এখন আমি সত্য কথা বলি, এটা আমার বৈশিষ্ট্য। আমি ভালো কথা বলি, এটা আমার বৈশিষ্ট্য। আমার ব্যবহার ভালো, এটা বৈশিষ্ট্য। তোমার ব্যবহার ভালো, এটা তোমার বৈশিষ্ট্য। কিন্তু তোমরা কি করো, তোমরা ভুল করে থাকো। এই জন্য তোমাদেরকে অবশ্যই আয়তের যে অরিজিনাল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, এখন দেখো আমি বলে দিচ্ছি, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, এটি একটি বৈশিষ্ট্য। আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, এটি আয়তের জন্য একটি বৈশিষ্ট্য। অর্থাৎ আয়তের বৈশিষ্ট্য 1 নাম্বার যে বৈশিষ্ট্যটি হলো প্রতিটি কোণ হলো সমকোণ, এটা একটা তার বৈশিষ্ট্য। পরে হলো দেখো আয়তের বিপরীত বাহুগুলো, অর্থাৎ বিপরীত, এই এডি বাহুর জন্য বিপরীত বাহু হলো বিসি এবং এবি বাহুর জন্য বিপরীত বাহু হলো সিডি। তাহলে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটি হলো আয়তের 2 নম্বর বৈশিষ্ট্য। এখন দেখো 3 নম্বর বৈশিষ্ট্য চলে আসি। আয়তের কর্ণগুলো দেখো, এই কর্ণ আর এদিকে যদি আমরা কর্ণ অঙ্কন করি, মাঝখানে হিবিজিবি হয়ে গেছে, আমি এইগুলো মুছে দিচ্ছি। কোণগুলো খেয়াল করো। এখন আয়তের যে কর্ণগুলো আছে, দেখো আয়তের কর্ণগুলো পরস্পর সমান,
3 নম্বর হচ্ছে আয়তের কর্ণদ্বয়। কর্ণদ্বয় বলতে কর্ণ দুটি আয়তের কর্ণদ্বয় সমান। ওকে, এবং এই যে আয়তের কর্ণ আছে, আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে। তোমরা অবশ্যই আয়তের এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আনসার করবে, যেহেতু আয়তের বৈশিষ্ট্য আসে প্রায় পরীক্ষায়। এজন্য তোমরা এই 3টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্য দিলে হবে, 3টি বা 4টি দিলে হবে তোমাদের। আয়তের প্রতিটি কোণ সমকোণ, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, আয়তের কর্ণদ্বয় হলো সমান এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে। এখন আমরা বর্গক্ষেত্র অর্থাৎ বর্গ সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা যে বর্গের বৈশিষ্ট্যগুলো লিখব, বর্গের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। বর্গের বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রের সংজ্ঞা তোমরা জানো, যে আয়তের প্রতিটি বাহু সমান, অর্থাৎ যে আয়তের প্রতিটি বাহু সমান তাকে বর্গ বলা হয়। অর্থাৎ আয়তক্ষেত্রের আয়তের জন্য তুমি যদি বাহুগুলোকে সমান করে দাও তাহলে কিন্তু তোমার সে বর্গ হয়ে যাবে। আয়তের বাহুগুলোকে যদি সবগুলো বাহুকে তুমি সমান বানাইতে পারো তাহলে সে আর আয়ত থাকবে না, সে হয়ে যাবে বর্গ হয়ে যাবে। দেখো, তাহলে যদি বর্গ হয়, বর্গের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে? কারণ যে আয়তের তো প্রত্যেকটা কোণই তোমার সমকোণ আছেই, তাকে আবার বাহুগুলো সমান বানাইলা, অর্থাৎ 4টি বাহুকে সমান বানাইলা, তাহলে বর্গের 1 নাম্বার যে বৈশিষ্ট্যটি হবে সেটি হলো প্রতিটি বাহু সমান, অর্থাৎ প্রতিটি বাহু হলো সমান। বর্গের প্রতিটি বাহু হলো সমান, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। 2 নম্বর যে বৈশিষ্ট্য হলো তোমার বর্গের, তুমি যদি চিন্তা করো এখন বাহুগুলো সমান গেল, প্রতিটি কোণও তো সমানই, এটাও তো একটা বর্গের বৈশিষ্ট্য। প্রতিটি কোণ হলো সমান বা সমকোণ, বর্গের প্রতিটি কোণ হলো সমকোণ। 3 নাম্বার যে বৈশিষ্ট্য, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণেও কিন্তু সমদ্বিখণ্ডিত করে। যে বর্গের যে কর্ণগুলো আছে, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, খেয়াল করো, এখন যদি আমি এখান থেকে লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটা কিন্তু সমকোণ, এই কোণটা সমকোণ, এখানেও সমকোণ, এখানেও সমকোণ। অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে অবশ্যই সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, আর বর্গের কর্ণদ্বয় সমান হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবে। বর্গের প্রত্যেকটি বাহু সমান, বর্গের প্রতিটি কোণ সমকোণ, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি এই বর্গের বৈশিষ্ট্যগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে। যেগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এখন আমরা সামান্তরিক, দেখো সামান্তরিক আমি চোখের আন্দাজে অঙ্কন করতেছি। সামান্তরিক, মনে করো ABCD একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ করতে হবে, সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো জানতে হবে। আমরা জানি সামান্তরিকের
দুই জোড়া বাহু পরস্পর সমান সমান্তরাল, অর্থাৎ সামান্তরিকে দুই জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এখন বুঝতে হবে, দেখো সামান্তরিকের এই বিসি বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই এডি বাহুর দৈর্ঘ্য ততটুকু, এবং সামান্তরিকের এডি বাহুর দৈর্ঘ্য যতটুকু, এবি বাহুর দৈর্ঘ্য যতটুকু সিডি বাহুর দৈর্ঘ্য ততটুকু। অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমানও হবে, সমান্তরাল হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে এবং সমান্তরাল হবে। তো দেখো এখন সামান্তরিকের আমরা বৈশিষ্ট্যে চলে আসি। আরেকটা জিনিস খেয়াল করো, এই বি কোণের মান যত ডিগ্রি হবে, এই ডি কোণের মানও তত ডিগ্রি হবে। আবার এই এ কোণের মান যত ডিগ্রি হবে, সি কোণের মানও তত ডিগ্রি হবে। কারণ হলো সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত যে কোণগুলো হবে তারা পরস্পর সমান হবে। তাহলে তুমি সামান্তরিকে যদি বৈশিষ্ট্য চলে আসো, তাহলে লিখবা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ওকে ফাইন। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, এবং সামান্তরিকের বিপরীত কোণদ্বয়, দেখো আরেকটা বৈশিষ্ট্য হলো এর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্যগুলো আসবো আমরা, সেটি হলো সামান্তরিকের ক্ষেত্রে এই সামান্তরিকের এই কর্ণ কিন্তু সমান নয়। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য, সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। ঠিক আছে, সমান নয় বা অসমান। এই গেল আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য। তো সামান্তরিকের এই বৈশিষ্ট্যগুলো তুমি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সামান্তরিকের বিপরীত যে বাহুগুলো আছে, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং সামান্তরিকের বিপরীত যে কোণগুলো আছে, এই বিপরীত কোণগুলো পরস্পর সমান, এবং সামান্তরিকের যে কর্ণ আছে, এই কর্ণগুলো পরস্পর অসমান। এখন আমরা দেখব যে ট্রাপিজিয়াম সম্পর্কে কিছু আলোচনা করে নেই। রম্বসে আসতেছি আমরা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, ট্রাপিজিয়াম আমরা এখন জানবো ট্রাপিজিয়াম সম্পর্কিত। মনে করো ABCD একটি ট্রাপিজিয়াম। এই ABCD ট্রাপিজিয়ামের, এই যে ABCD একটি ট্রাপিজিয়ামকে তুমি দেখে কিভাবে চিনবে এই একটা ট্রাপিজিয়াম, বা দেখেই বুঝতে হবে সে ট্রাপিজিয়াম। কিভাবে হবে ট্রাপিজিয়ামটি? দেখো, ট্রাপিজিয়াম চেনার বৈশিষ্ট্য হলো ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। খেয়াল করো, এই ABCD ট্রাপিজিয়ামের এই এডি বাহুর সমান্তরাল হচ্ছে বিসি বাহু। অর্থাৎ এই ট্রাপিজিয়ামটির এডি বাহু সমান্তরাল হচ্ছে বিসি বাহু, কিন্তু সমান নয়। কিন্তু বিসি বাহু আর এডি বাহু কিন্তু আমি সমান বলি নাই কখনোই। এবং এরা হবে কি? সমান্তরাল। সমান্তরাল বলতে বোঝায় এডি বাহু এবং এই বিসি বাহুর মাঝখানের দূরত্ব, অর্থাৎ মাঝখানে যতগুলো তুমি রেখা অঙ্কন করতে পারবে, যতগুলো রেখা হবে, সবার দূরত্ব সব সময় সমান হবে, তাহলে সে সমান্তরাল হবে। ওকে ফাইন। এখন দেখো, তাহলে ট্রাপিজিয়ামের আমি বললাম এক জোড়া বাহু পরস্পর
সমান্তরাল। সমান্তরাল কিন্তু সমান নয়, আর ট্রাপিজিয়ামের কর্ণগুলো কিন্তু সমান হবে না, ঠিক আছে। এবং ট্রাপিজিয়ামের কোনো কোণই মানে একটি কোণও তুমি সমান পাবে না, অর্থাৎ প্রত্যেকটি কোণের মানে হলো ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। ওকে, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনো কোণই সমান হবে না, এবং ট্রাপিজিয়ামের বাহুগুলো কিন্তু অসমান, এবং ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু মানে দুইটি বাহু পরস্পর, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়। এখন লক্ষ্য করো তোমরা রম্বস। তাহলে এখন আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো জেনে নিব, যে রম্বসের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের খেয়াল করো। রম্বসের বৈশিষ্ট্য, রম্বসের বৈশিষ্ট্য ওকে। এখন দেখো রম্বস, রম্বস কাকে বলে? অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই তোমার সমান হবে, মানে চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। হ্যাঁ, অর্থাৎ যে তোমার চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হবে তোমার রম্বস। এখন দেখো রম্বসের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের রম্বস, ঠিক আছে। দেখো আমি রম্বস বোর্ডে এঁকে দিই। তাহলে রম্বসটি হলো, রম্বসের ক্ষেত্রে সংজ্ঞা কি বললাম? রম্বসের সংজ্ঞাটি হলো যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোনগুলো কিন্তু সমান নয় বা সমকোণ না, এরকম কিছু বলা নেই। আয়তের ক্ষেত্রে যেরকম বলছিলা প্রতিটি কোণ সমকোণ, বর্গের ক্ষেত্রে বলেছিলা তুমি বর্গের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণও সমান, তাই না? প্রত্যেকটি কোণও কিন্তু সমকোণ বলছিলা কি, বর্গের ক্ষেত্রে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণ সমকোণ। এখন খেয়াল করো রম্বসের ক্ষেত্রে যে বিষয়টা ঘটতেছে, রম্বসের কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ নয়। হ্যাঁ, বর্গের সাথে তার এখানে পার্থক্য, বর্গের সাথে পার্থক্য হলো এখানে বর্গের ছিল চারটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোণ সমকোণ ছিল, আর রম্বসের ক্ষেত্রে কি হবে? রম্বসের ক্ষেত্রে হলো এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। দেখো রম্বসের এক নম্বর যে বৈশিষ্ট্য আমরা লিখব, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। অর্থাৎ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো সমান। রম্বসের আরেকটা বিষয় খেয়াল করো, রম্বসের যে কর্ণগুলো আছে বা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। রম্বসের খেয়াল করো, তাহলে কি পাইলে? রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য সমান, রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কোণগুলো, রম্বসের যে কোণগুলো আছে কোণগুলো সমান নয়, কোণগুলো সমান নয়, এটা তার সমান নয়। এটি হলো রম্বসের বৈশিষ্ট্য। এখন তুমি এই রম্বসের যে বৈশিষ্ট্যগুলো বলা হলো সেই বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করবে, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা পরীক্ষার হলে লিখবে। হ্যাঁ, পরীক্ষায় আশা করি তোমরা ফুল মার্ক পাবে। অনেকেই তোমরা অনেক ধরনের বৈশিষ্ট্য লিখে থাকো, যেগুলো আমি বলছি আগে, এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এজন্য গণিত হলো এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেখানে 100-তে 100 মার্ক পিএসসিতে তোলা অবশ্যই সম্ভব এবং ইজি।
এবং গত গত বছর এবং আগের বছরও আমাদের এখান থেকে, আমাদের এই আফরোস্টান মডেল স্কুল থেকে 7-8 জন মেয়ে গণিতে 100-তে 100 পেয়েছে। গণিতে 100-তে তারা 100 পেয়েছে এবং তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ঠিক সেভাবে তারা ইনস্ট্রাকশনগুলো ফলো করছে। এবং গণিতের ক্ষেত্রেও এবং তাদেরকে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে জ্যামিতির, তারা এই 3টা করে বৈশিষ্ট্য লিখেছে পরীক্ষার পিএসসিতে 3টি করেই বৈশিষ্ট্য লিখেছে এবং চিত্রগুলো অঙ্কন করেছে সুন্দরভাবে, যথাযথভাবে। বিদায় তারা 100-তে 100 পেয়েছে। তার মানে এটা পসিবল যে গণিতে 100-তে 100 পাওয়া পসিবল, সম্ভব। এই জন্য তোমাদেরকে আমি যে বৈশিষ্ট্যগুলো আজকে লিখে দিলাম, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে। এখন দেখো, আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এখন আমরা বৃত্ত সম্পর্কিত আলোচনার পূর্বে আরো একটা কিছু বিষয় আমরা দেখে নেই। দেখো, এখান থেকে কিছু এমসিকিউ এসে থাকে, যে বলা হয় এরকম এমসিকিউ থাকে পরীক্ষায়। এমসিকিউ বলতে তোমাদের এখন যে সিলেবাস আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 মার্ক করে। বলা হলো এরকম টাইপের থাকে, রম্বসের একটি বৈশিষ্ট্য লেখো, এরকম টাইপের প্রশ্ন আসে। বা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি, অথবা সামান্তরিকের একটি কোণের মান 50 ডিগ্রি হলে 50 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি। এগুলা এইসব সংগত প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় এসে থাকে। এরকম প্রশ্ন আসে, ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল? ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল? এরকম আসে যে সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল। ঠিক আছে, এই প্রশ্নগুলো এরকম টাইপের প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় এসে থাকে। তো আমি যে আলোচনাগুলো করেছি এই সবগুলোই কিন্তু তোমার এখানে মোটামুটি চলে আসছে। দেখো, রম্বসের একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো বললাম সেখান থেকে তুমি একটি বৈশিষ্ট্য লিখে দিলেই 1 মার্ক পেয়ে যাবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? চতুর্ভুজ হলেই তার 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি এবং সামান্তরিকের একটি কোণের মান 50 ডিগ্রি হলে এর বিপরীত কোণের মানও কিন্তু 50 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান, পরস্পর সমান হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে 1 জোড়া বাহু সমান্তরাল, আর সামান্তরিকের ক্ষেত্রে 2 জোড়া বাহু সমান্তরাল। এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন আমরা বের করতে পারবো, অনেক প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বের করা যায়। বর্গের কতটি বাহু সমান, রম্বসের কয়টি বাহু সমান, বর্গের কতটি কোণ সমকোণ। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্নগুলো এসে থাকে। এখন আমরা বৃত্ত সম্পর্কিত কিছু আলোচনা করে নেব। দেখো, হ্যাঁ, আলোচনা করা যায় বৃত্ত সম্পর্কিত। দেখো, আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই বৃত্তটির ক্ষেত্রে লক্ষ্য করো,
ওকে, এই বৃত্ত সম্পর্কিত আমি যে আলোচনাগুলো করব, 1 নম্বর হচ্ছে বৃত্ত কাকে বলে, 2 নম্বর হলো বৃত্তের, হ্যাঁ, প্রথম হলো বৃত্তের সংজ্ঞা জেনে নেব, 2 নম্বর হলো পরিধি, 3 নম্বর হচ্ছে ব্যাসার্ধ, 4 নম্বর হলো ব্যাস, 5 নম্বর হলো যে, 6 নম্বর হচ্ছে বৃত্তচাপ। মোটামুটি এই তথ্যগুলো আমাদেরকে জানলেই হবে, ঠিক আছে। অর্থাৎ এই 7টি বিষয় সম্পর্কে আমরা এই বৃত্ত সম্পর্কে জেনে নেব। তোমাদের দশম অধ্যায়ের আমি যে তোমার বিষয় ছিল, যেসব বিষয় ছিল, অর্থাৎ আয়তস, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপেজিয়াম এবং বৃত্ত, লাস্ট ছিল বৃত্তের পার্ট, সবগুলোই কিন্তু আমি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। এবং এই চিত্রগুলো আমি ক্লাসেও কিছু চিত্র অঙ্কন করে দিয়েছি, আশা করি বাকিগুলো তোমরা চিত্রগুলো অঙ্কন করে নিবে। এখন দেখো, এই বৃত্ত বলতে কি বোঝায়, বৃত্ত কাকে বলে? একই সমতলে অবস্থিত, মানে একই সমতল, মনে করে এই বোর্ডটা অবশ্যই সমতল, এই একই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, এই যেখানে এই নির্দিষ্ট বিন্দুর নাম দিলাম, এই নির্দিষ্ট বিন্দু থেকে অর্থাৎ একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী যে একটা আবদ্ধ যে বক্ররেখা আছে, অর্থাৎ বৃত্তের সংজ্ঞাটা যদি আমরা বলি, একই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু হলো ও, এই নির্দিষ্ট বিন্দু থেকে কি হবে? সমদূরবর্তী। এখান থেকে এই বক্ররেখাটির দূরত্ব সমান, এখান থেকে এই বক্ররেখাটির দূরত্ব সমান। অর্থাৎ বৃত্তের একটি নির্দিষ্ট, বলবো আমরা, একটি নির্দিষ্ট বিন্দু থেকে, অর্থাৎ একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত যে সুষম আবদ্ধ আকৃতিকে বলা হয় বৃত্ত। আবার বলতেছি, দেখো, একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত যে সুষম আবদ্ধ আকৃতি বা সুষম আবদ্ধ বক্ররেখাটি যে আছে, এটিকে বলা হয় বৃত্ত। এখানে বৃত্তের কিছু কিছু পার্ট আছে, দেখো, পরিধি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তের যে, বৃত্তচাপ, কেন্দ্র। এখন দেখো, কেন্দ্র কাকে বলে? অর্থাৎ বৃত্তের কেন্দ্র হলো একটি নির্দিষ্ট স্থির বিন্দু, যে নির্দিষ্ট বিন্দু থেকে পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ কেন্দ্র হলো একটি নির্দিষ্ট স্থির বিন্দু, যা থেকে পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান। ওকে, আশা করি কেন্দ্র সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো, বৃত্তচাপ হলো পরিধির একটি অংশ। তাহলে এই অংশটুকু তুমি যদি চিন্তা করো, এই অংশটুকু কিন্তু আমাদের একটি চাপ। কিসের চাপ? যেহেতু বৃত্তের উপর আছে, তাই বৃত্তচাপ হলো পরিধিরই একটি পার্ট বা পরিধিরই একটি অংশ, এখন খেয়াল করো, যে কাকে বলা হয়? পরিধির উপর, অর্থাৎ পরিধি কাকে বলে? এই যে বৃত্তের যে আছে, পরিধিটা ক্লিয়ার করে নেই। পরিধি হলো যে আবদ্ধ বক্ররেখাটি, হ্যাঁ, বৃত্তকে ঘিরে আছে, অর্থাৎ যে আবদ্ধ বক্ররেখাটি আছে, সেই আবদ্ধ বক্ররেখাটি হলো বৃত্তের পরিধি। যে আবদ্ধ বক্ররেখাটি আছে, এই বক্ররেখাটি হলো তোমার বৃত্তের পরিধি। পরিধির
যে কোনো দুই বিন্দুর সংযোজক যে রেখাংশ, পরিধির যে কোনো দুই বিন্দুর, অর্থাৎ মনে করো এই বিন্দু আর এই বিন্দু, তাহলে পরিধির যে কোনো দুই বিন্দুর যে সংযোজক যে রেখাংশ আছে, এই সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তটির জন্য যে বা যা। ওকে, এখন দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কাকে বলা হয়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, মনে করো এই কেন্দ্র আছে এটা, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির উপর একটা যদি তুমি একটি রেখাংশ অঙ্কন করো, তাহলে ওই রেখাংশটিকে বলা হবে ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটিকে বলা হয় বৃত্তটির ব্যাসার্ধ। ওকে, এখন খেয়াল করো, আমরা ব্যাস চলে আসি। মনে করো তুমি এই একটি যে বা যা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, অর্থাৎ এই যদি যা চিন্তা করি, এটি বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী বা কেন্দ্র দিয়ে গমনকারী বা কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে বা কেন্দ্র দিয়ে অতিক্রমকারী যে যা আছে, সে যাকে বলা হয় এই বৃত্তটির জন্য ব্যাস। ওকে, অর্থাৎ বৃহত্তম যাকে বলা হয় ব্যাস, বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় এই বৃত্তটির ব্যাস। আশা করি বৃত্ত সম্পর্কিত যে বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল, তোমাদেরকে তথ্যগুলো দেওয়া হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই ক্লাস শেষ করব। তোমাদেরকে যেসব পড়ানো হয়েছে আজকে, সেগুলো বাড়ির কাজ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।